হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 18 যদি বের করো তাহলে এই অধ্যায়টা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, এটা হচ্ছে মুনাফার অধ্যায়। ঠিক আছে, সো অনুশীলনী 2.1-এর অঙ্কগুলো আজকে আমরা করব। 1 নম্বর থেকে শুরু করব এবং দেখি কি বলছে, কতটুকু সমাধান করা যায়। চলো, ওকে। এখানে দেখো 1 নম্বরে আমাদের কি বলছে। 1 নম্বরে বলছে একটি দ্রব্যমূল্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। অর্থাৎ এইখানে কে বেচছে? প্রথমে পাইকারি বিক্রেতা বেচছে কত পার্সেন্ট লাভে? 20%। ঠিক আছে, মানে বিক্রি করছে 20% লাভে। এই কার কাছে? খুচরা বিক্রেতার কাছে। এই খুচরা বিক্রেতা আবার নিয়ে যায় সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করছে আবারও কত পার্সেন্ট? 20% লাভে। ওকে, আচ্ছা। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? বোঝা গেছে? তাহলে পাইকারি বিক্রেতা সরি এই যে পাইকারি যে বিক্রেতা, এই বিক্রেতার আমাদের কি বের করতে হবে? ক্রয় মূল্যটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে বিক্রয় করছে কত টাকা সেটাকে বের করতে হবে। তার থেকে যদি 20% বাদ দেই তাহলেই তার কি হয়ে যাবে? অর্থাৎ এই বিক্রেতা 20% লাভে বেচছে এর কাছে, তাই না? তাহলে কত টাকায় বেচছে, মানে এই যে বিক্রেতা, খুচরা বিক্রেতা কত টাকায় কিনছে, এই খুচরা বিক্রেতার কেনাটাই হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, তাই না? মানে যে টাকাতে বিক্রয় করছে তার মানে কি এটা সেই টাকাতে ক্রয় করছে, তার মানে এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা যদি বের করতে পারি তাহলে কিন্তু ইনের কী পেয়ে যাব? বিক্রয় মূল্যটা পেয়ে যাবো। আর ইনের বিক্রয় মূল্য পেয়ে গেলে এখান থেকে জাস্ট 20% বাদ দিলেই কিন্তু আমরা তার ক্রয় মূল্যটা পেয়ে যাব। ওকে, তাহলে চলো আমরা সমাধানে চলে যাই। দেখো এখানে খুচরা বিক্রেতা 20% লাভ হয়, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। অর্থাৎ খুচরা বিক্রেতা কী করছে? 20% লাভ করছে। পার্সেন্ট মানেই বা শতকরা মানেই কার সাথে সম্পর্ক? 100-র সাথে সম্পর্ক। যখনই বলছে 20% লাভ, তার মানে 100 টাকায় 20 টাকা লাভ করছে। ঠিক আছে, তাহলে 100 টাকা দিয়ে কিনলে সে বেচছে কত টাকা? 120 টাকা। সোজা সোজা হিসাব, কিন্তু তাকে 20 টাকা লাভ করতে হবে। সে 100 টাকা দিয়ে কিনছে, সে 20 টাকা লাভ করবে, তাহলে কত টাকা বেচতে হবে? অবশ্যই 120 টাকা, তাই না? তাই তার ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। তাহলে দেখো খুচরা বিক্রয় মূল্য কত টাকা? 576 টাকা। এই যেখানে বলেই দিছে যে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, মানে 576 টাকা সে বিক্রি করছে। এই খুচরা বিক্রেতা ওই পণ্যটা বিক্রি করছে কত টাকায়? 576 টাকায়। ঠিক আছে, তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। কারণ আমরা তাই দেখলাম, তাই না? এই যেখানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত বের করছিলাম? 120 টাকা। এখন আমাদের ক্রয় মূল্যটা লাগবে। এই যে ক্রয় করছে এর কাছ থেকে, খুচরা বিক্রেতা এর কাছ থেকে ক্রয় করছে মানে কিনছে, এই জন্য আমাদের কী লাগবে? ক্রয় মূল্যটা লাগবে। আর যেটা চাই সেটাকে কোন পাশে রাখতে হয়? ডান পাশে। তাই আমরা একটু ঘুরে লিখলাম, ক্রয় মূল্যকে বাম পাশে নিয়ে এসলাম, বিক্রয় মূল্যকে ডান পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? তাহলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে 100 দিয়ে। এই 100কে ভাগ দেবো 120 দিয়ে। ঠিক আছে, আচ্ছা। আর এখানে দেখো তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যেখানে বলে দিয়েছিল 576, তাহলে 576 টাকা হলে বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য কত? এটা যখন একের সাথে বড় হয়ে যাবে তখন আবার কী হয়েছে? গুণ হয়ে যায়। আর গুণ হলে কোথায় বসে? উপরে। ঠিক আছে, তাহলে উপরে বসছে। এখন জাস্ট কী করছি? জাস্ট এটাকে কাটাকাটি করলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা 20 দিয়ে কাটছি। 20 দিয়ে কাটলে 100কে কাটলে 5 বার যায়, 20 দিয়ে 120কে ভাগ দিলে 6 বার যায়। ঠিক আছে, আবার এই 6কে 6 দিয়ে ভাগ দিলে 1 হয়, 6 দিয়ে 576কে ভাগ দিলে 96 হয়। ঠিক আছে, তাহলে নিচে আমাদের কিছুই বাঁচলো না, উপরে কত বাঁচলো? 5 আর 96। তাহলে এই 5 আর 96 যদি গুণ করি তাহলে কত হয়ে গেছে? 480। ঠিক আছে, কারণ যে 5 6 30-এর 0, হাতে আমার 3, 45 আর 3 48। ঠিক আছে, তার মানে 480 টাকা। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ছিল কত টাকা? 480 টাকা। তার মানে এই 480 টাকা দিয়ে কিন্তু বিক্রি করছে কে? বিক্রেতা, যে পাইকারি বিক্রেতা। এই যে পাইকারি বিক্রেতা যে বিক্রয় করছে, তাহলে সে কত টাকা দিয়ে বিক্রয় করছে? 480 টাকা দিয়ে। ঠিক আছে, কারণ সে ওর যদি ক্রয় মূল্য এটা হয়, তাহলে ওর বিক্রয় মূল্য কোনটা? এটাই, 480 টাকা। তাহলে দেখো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, কারণ এ যেটা দিয়ে বিক্রয় করবে ও সেটা দিয়ে কিনলো, তাহলে এর বিক্রয় মূল্য যা, এর ক্রয় মূল্য তাই। ঠিক আছে, এই জন্য কত হলো? 480 টাকা। তাহলে এও কী করছিল? 20% লাভে বিক্রি করছিল, তাই না? তাহলে আবার 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। সেমভাবে, ঠিক আছে, আমরা এখানে 120টা বের করে নিই। যখনই বলছিল 20 টাকা লাভ, তার মানে আমরা এমনিতেই বুঝতেছি 100 টাকা দিয়ে যদি কেনে 120 টাকা দিয়ে সেটা বিক্রি করছে, তাই না? এই জন্য আমরা যেহেতু আমাদের ক্রয় মূল্য লাগবে
ওনারও ক্রয় মূল্য অর্থাৎ পাইকারি বিক্রেতারও ক্রয় মূল্য বের করতে হবে। এই জন্য বিক্রয় মূল্যকে বাম পাশে রাখবো আর ক্রয় মূল্যকে ডান পাশে রাখবো। তাহলে দেখো বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা ছিল? 100 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? ভাগ হয়ে যাবে। এখানে যেটা থাকে সেটা দিয়ে একে ভাগ দিয়ে দিতে হয়, ঠিক আছে, যদি এখানে 1 হয়, ছোট হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাগ দিলাম। তারপরে পাইকারি বিক্রেতার তাহলে বিক্রয় মূল্য কত ছিল? 480 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার যদি বিক্রয় মূল্য 480 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? 1-এর চাইতে এটা বড়, তার মানে এটা কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এই জন্য এটাকে এখন কী করবে? যে উপরে গুণ দিয়ে দিছি, ঠিক আছে। সরাসরি দেখো এটা দিয়ে কেটে দিছি, 120 দিয়ে 480-কে 4 বার ভাগ গেছে, ঠিক আছে। তাহলে এখানে বাসছে 100 আর এখানে বাসছে 4, তার মানে হলো 400। নিচে কিছুই বাস নাই, বা 1 বাসছে, ভগ্নাংশের 1-এর নিচের কোনো দাম নাই, তাহলে 400 টাকা। তাহলে তার ক্রয় মূল্য ছিল কত টাকা? 400 টাকা। খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেললাম যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল কত টাকা? 400 টাকা। ইজি না? ইজি কিন্তু, ঠিক আছে। একটু দেখতে পারো, যদি না বুঝে থাকো তাহলে চাইলে আরেকবার দেখে নিতে পারো ভিডিওটা, ঠিক আছে, টেনে নিয়ে। চলো তার পরেরটা দেখি কি বলছে। দেখো এইখানে বলছে বার্ষিক শতকরা মুনাফার হার, তাহলে দেখো এখানে আমাদের 2 নম্বর অঙ্কটা কি বলছে? একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো, ঠিক আছে। মানে 2375 টাকায় বিক্রি করছে, বিক্রি করার পরে তার কত পার্সেন্ট? 5% ক্ষতি হয়েছে। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো, ঠিক আছে। তার 5% ক্ষতি হয়ে গেছে। এই টাকায় বেচার কারণে তার কী হয়েছে? 5% ক্ষতি হয়ে গেছে, কিন্তু তার 6% লাভ করতে হবে। এই কত টাকায় বিক্রি করলে 6% লাভ হতো সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। দেখো তাহলে কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারি। যখন 5% ক্ষতি হয়েছে, তার মানে সে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? ধরো 100 টাকা দিয়ে সে একটা কিছু কিনছে, কেনার পরে তার 5 টাকা লস গেছে, ঠিক আছে। 5% ক্ষতি মানে 5 টাকা লস গেছে, তার মানে সে কত টাকায় বিক্রি করছে? 95 টাকা। এমনি বুঝতে পারতেছি, তাই না? তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ক্ষতিতে 100 টাকা, ঠিক আছে। ডালের বিক্রয় মূল্য কত হবে? 95 টাকা। বা একবার লিখতে পারো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 95 টাকা, কারণ 5% ক্ষতি হয়েছে। আর যদি 6% লাভ করতে চাইতো তাহলে কয় টাকা হইতো বলো তো? 100 টাকায় যদি কিনতো তাহলে সেটাকে বিক্রয় করতে হতো কত টাকা? 106 টাকা, কারণ 6 টাকা লাভ করতে হবে। যে 100 টাকাতে কিনলে বিক্রয় মূল্য কত হতে হবে? 106 টাকা, ঠিক আছে। তাহলে দেখো এই ধরে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি যে ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 টাকা, ঠিক আছে। অর্থাৎ যদি আমাদের ক্ষতিতে বিক্রয় করি কত টাকা হয়েছে? 95 টাকা, তাই না? তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত হবে? মানে 6% লাভ করতে গেলে লাভে বিক্রয় মূল্য কত হবে? 106 টাকা। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত? ভাগ হয়ে যাবে, 106-কে এই 95 দিয়ে ভাগ দেবো, ঠিক আছে। আর এখানে আমাদের কত টাকায় বিক্রি করছে এখানে কিন্তু বলেই দিছিল যে 2375 টাকা, ঠিক আছে। তাহলে এখানে দেখো ক্ষতিতে বিক্রয় মূল্য 2375 টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এটা বড়, এই 1-এর চাইতে এটা বড়, তাহলে এটা কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। গুণ হলে উপরে বসে যাবে, ঠিক আছে। সরাসরি এটা কী হয়ে যাবে? দেখো গুণ হয়ে যাবে, ওকে। তাহলে এটাকে যদি আমরা গুণ দেই, ঠিক আছে, কাটাকাটি করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এটা 95-কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে হবে 19, ঠিক আছে। আর এটাকে যদি 2375-কে যদি 5 দিয়ে কাটি কত হবে? 475, ঠিক আছে। আর 19-কে 19 দিয়ে কাটলে 1, 19 দিয়ে 475-কে কাটলে 25, ওকে। তাহলে কেটে যাবে। তাহলে নিচে 1 বাঁচলো, নিচে 1-এর তো ভগ্নাংশের কোনো দাম নাই, উপরে কত বাঁচলো? 106 আর 25। তাহলে 106 আর 25 যদি গুণ করি কত হয়ে যাবে? 2650 টাকা, ঠিক আছে। তাহলে ডাল 2650 টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে। আমি আর তোমাদের রাফটা করে দেখালাম না, আমি তোমাদেরকে ক্যালকুলেটারে দেখাই দিচ্ছি। দেখো এখান থেকে কত আছে? 106। তাহলে আমরা যদি 106 গুণ কত দেবো? 25, তাই না? হ্যাঁ 25। তাহলে কত হবে? সমান দিয়ে দিলে দেখো 2650, এই যে 2650 আমরা কিন্তু পেয়ে গেছি, ওকে। সো এইভাবেই কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারলাম যে ডালের 6% লাভ করতে হলে কত টাকায় বেচতে হবে? 2650 টাকায়, ওকে। আচ্ছা, তারপরেরটা যদি লক্ষ্য করি, দেখো 3 নম্বর এখানে কি বলছে? 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে দেখো এখানে 30 টাকায়, ঠিক আছে। প্রথমে 30 টাকাতে কয়টা কিনছে? 10টা। আবার আর এক জায়গাতে 30 টাকাতে কয়টা কিনছে? 15টা। এই কথাটা বলছে এখানে, আগে প্রশ্নটা বোঝো, ঠিক আছে। 30 টাকাতে কয়টা কিনছে? 10টা কিনছে। আবার এই 30 টাকা দিয়ে আর এক জায়গা থেকে কলা কিনছে কয়টা? 15টা, ঠিক আছে। 2 জায়গা থেকে 2 দামে কিনছে। আচ্ছা,
আর এই কলাগুলো সে নিয়ে আসছে, নিয়ে আসার পর সে কী করছে, 30 টাকায় 12টি দরে, অর্থাৎ সে 12টা কলা কত টাকা করে, 30 টাকা বেচছে, ঠিক আছে, মানে 12টা কলা কয় টাকা করে বেচছে, 30 টাকায় বেচছে। তাহলে তার শতকরা কত লাভ আর ক্ষতি হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এইখানে এই 30 টাকায় যে 10টা কলা কিনছিল, তাহলে একটা কলার দাম কত, আবার 15টি কলা যে 30 টাকা দিয়ে কিনছিল, এখানে একটা কলার দাম কত সেটা যদি বের করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা মানগুলা যাচাই করতে পারবো। তাহলে দেখো 10টি কলার ক্রয় মূল্য কত টাকা, 30 টাকা, তাহলে একটা কলার ক্রয় মূল্য কত হবে, অবভিয়াসলি 3 টাকা, তাই না, 30কে 10 দিয়ে ভাগ দিলে পেয়ে যাবো। 10টার যদি কলা যদি 30 টাকা দেখে কেন, একটা কলার দাম কত টাকা হবে, 3 টাকা, 30কে 10 দিয়ে ভাগ দিলে পেয়ে যাবো 3 × 10 = 30 টাকা। আবার 15টা কলার দাম কত টাকা, 30 টাকা, তাহলে একটা কলার দাম কত টাকা হবে এখানে, 2 টাকা, কারণ 15 × 30 2 টাকা। তাহলে দেখো 2 জায়গাতে সে কলা কিনছে, তাই না, এখান থেকে একটা কিনছে 30 টাকা করে কিনছিল, 10 টাকা কিনছিল 30 টাকা দিয়ে, আবার আরেক জায়গা থেকে 15টা কিনছিল 30 টাকা দিয়ে। তাহলে এই একটা আর এই একটা মিলে কয়টা হলো, 2টা। তাহলে এই যে 2 জায়গার এই একটা মিলে 2টি গড়ে এই 2টি কলার ক্রয় মূল্য কত হবে, এটার দাম 3 টাকা, এটার দাম 2 টাকা, তাহলে হলো কত টাকা, 5 টাকা, ঠিক আছে। তাহলে 2টি কলার দাম কত টাকা পাইছি, 5 টাকা পাইছি। এখন সে বিক্রি করছে আবার কত টাকা, 12টা কলা বিক্রি করছে 30 টাকা দিয়ে, তাহলে একটা কলার দাম কত টাকা সেটাকে বের করি চলো। তাহলে এখানে দেখো 12টি কলার বিক্রয় মূল্য কত টাকা, 30 টাকা, তাহলে একটা কলার ক্রয় মূল্য কত হবে, বের করতে পারবো না, 30/12, অর্থাৎ 30কে 12 দিয়ে ভাগ দেবো, ঠিক আছে। আগেই আমরা ভাগ করে বের করবো না, কেন, কারণ আমাদের 2টার লাগবে, কারণ এই যে এইখানে আমাদের 2টা কলার ক্রয় মূল্য পাইছি, 2বার করে কিনছিল, এই জন্য এরও 2টা কলা আমরা নেব, ঠিক আছে। তাহলে দেখো 2টি কলার ক্রয় মূল্য এটাকে এভাবে রাখলাম 30/12, তারপরে 2টি কলার বিক্রয় মূল্য, এই একের সাথে 2 বড়, তাহলে 2 কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, গুণ হলে কোথায়, উপরে, এই যে উপরে বসে গেল, ঠিক আছে, বিক্রয় মূল্য। তাহলে এখন কী হবে, জাস্ট এটা কাটাকাটি করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো এটা 6 দিয়ে কাটলে 6 × 2 = 12, 6 দিয়ে 30কে কাটলে 5, ঠিক আছে। তাহলে 2 দিয়ে 2কে কাটলে 1, 2 দিয়ে 2কে কাটলে 1, তাহলে নিচে 1 বাঁচলো আর উপরে বাঁচলো 5 আর 1, তাহলে 5 আর 1 গুণ করে 5 × 5, তাহলে 5 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য, 2টি কলার বিক্রয় মূল্য কত টাকা পেলাম, 5 টাকা। তাহলে 2টা কলার ক্রয় মূল্যও পাইছিলাম 5 টাকা, আর বিক্রয় মূল্যও কত হয়ে গেল, 5 টাকা হলো। তাহলে কি লাভ ক্ষতি হয়েছে, লাভ ক্ষতি কিন্তু কিছুই হয় নাই, ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, সুতরাং এখানে লাভ ক্ষতি কিছুই হয় নাই। ওকে, খুব মজার জিনিস, তাই না, অঙ্কগুলো কিন্তু অনেক মজার। দেখো তারপর এটা যদি লক্ষ্য করি, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকায় 5 বছরের মুনাফা কত হবে। এটা এই অঙ্কগুলো কিন্তু আমরা সূত্রের সাহায্যে ওই নিয়মে বের করতে পারি, কিন্তু সূত্রের সাহায্যে খুব ইজিলি বের করে ফেলতে পারি, ঠিক আছে। দেখো আমরা জানি সরল মুনাফা I = PRN, ঠিক আছে, কারণ সরল মুনাফা নির্ণয়ের সূত্র আমরা জানি কি, I = PRN। এখানে প্রত্যেকটা P সমান হচ্ছে আসল, P সমান কত, আসল, R সমান মুনাফার হার, R সমান মুনাফার হার, আর N সমান হচ্ছে বয়স বা সময়। ওকে, আচ্ছা দেখো তাহলে এখানে আমরা P সমান আসল কত বলছে, এই যে মুনাফার হারে, এটা মুনাফার হার বলেই দিছে, 2000 টাকা 5 বছরের জন্য কত হবে, 2000 টাকায়, তার মানে 2000 টাকা সে হয়তো কী করবে, কোনো জায়গায় রাখবে, ঠিক আছে, বা দিবে, ব্যাংকেই রাখবে ধরো, তাহলে 2000 টাকা, তাহলে এই 2000 টাকা সে ব্যাংকে রাখলো, এটা কি আসল টাকা সে রাখছে, এই জন্য P সমান আসল কত, 2000 টাকা, ঠিক আছে। মুনাফার হার, এই যেখানে বলেই দিছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা, তাহলে মুনাফার হার কত, 10.50%, ঠিক আছে। যখন মুনাফার হার সেটাই পার্সেন্টেজে থাকে, আর এইটাকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কি হবে, দেখো এটাও যা আছে এটা তাই থাকবে, আর দশমিক উঠানোর জন্য এই দশমিকের জন্য একটা শূন্য, আর দশমিকের পর যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য হয়, ঠিক আছে। এটা তো আমরা জানি, অনেক আগে শিখে আসছি 5 থেকে, তাই না। আচ্ছা তাহলে উঠে গেল, এখান থেকে তুমি দশমিক তুলে দিতেও পারো, আবার এখানে থাকলেও সমস্যা নাই, কারণ পরবর্তীতে আমাদের গুণ করতে লাগবে, দেখো, ঠিক আছে। আর এখানে সময় বলছে এন সমান কত বছর, 5 বছর। ওকে, তাহলে এই এন সমান 5 বছর। আর এখন আমরা জানি আমাদের বের করতে বলছে কি মুনাফা কত, তাহলে আমরা জানি মুনাফা সমান কি, PRN, মুনাফা সমান PRN, সূত্র মুনাফা সমান PRN, ঠিক আছে। তাহলে মুনাফা কি দ্বারা প্রকাশ করা হয়, আয় দ্বারা, এই যে মুনাফাকে প্রকাশ করা হয় আয় দ্বারা, তাহলে বের করতে বলছে আমাদের মুনাফা, তাহলে মুনাফা I = PRN, তাহলে P সমান কত, আসল, এই যে আসল 2000 গুণ আর সমান কত, যে মুনাফার হার, এই যে এটা, আর এন সমান কত, 5, এই যে 5, ঠিক আছে। এই সবগুলো PRN একটা সংখ্যা আর একটা সংখ্যার সাথে কী আকারে লেগে আছে, গুণ আকারে, এই জন্য যে সবগুলো কী হয়ে গেছে, গুণ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা কাটি, দেখো এভাবে কাটতে পারি, ঠিক আছে, 100 দিয়ে 2000 কাটলে 20 হয়, আবার চাইলে এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে দাও, তাহলেও 20 হয়ে যাবে, ঠিক আছে। এখন নিচে আর কিছুই বাঁচলো না, উপরে যদি এই কটা গুণ করে দেই 1050 হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি এইখানে, তাহলে খেয়াল করো,
এখানে আমাদের কত আছে, প্রথমে আছে 20, ঠিক আছে 20, তারপর হলো আমাদের গুণ, তারপর কত 10.50, ঠিক আছে 10.50, তারপরে আছে গুণ, আর কত হবে 5। ওকে, তাহলে ইকুয়ালে যদি চাপ দেই তাহলে দেখো 1050 হয়ে গেছে, 1050। আশা করি বুঝতে পারছো, তাই না? তাহলে আমাদের মুনাফা কত, মুনাফা হচ্ছে 1050 টাকা। ইজি না? খুব হার্ড না কিন্তু, একটু আছে, তবে 2-3 বার যদি তোমরা একটু প্র্যাকটিস করো, আর অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবা তত ইজি হয়ে যাবে। ওকে, সো বেশি বেশি প্র্যাকটিস করো, অঙ্ক ইজি হয়ে যাবে। আর কোনো কিছু না পারলে আমি তো আছি। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।